ত্রিপুরা ইনফো নিউজ আপডেট 12 এপ্রিলের এডিসি নির্বাচনের প্রচার যত জোরদার হচ্ছে ততই রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক আক্রমণ ও তিক্ততা বাড়ছে। মুখ্যমন্ত্রী ডা মেনেক স্যাহে, যিনি বিজেপির নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন, আজ জম্পুইজলা মহকুমার গাবর্ডি এলাকায় এক নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী ত্রিপুরা মৌতের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং দলের প্রধান ফ্রেদিয়ট কিশোর ডিব্বার্মেকে নিশানা করেন। এর আগে তিনি অমরপুর মহকুমার চেলাগাং, সাবরুম মহকুমার শিলাচেরি ও লুধুয়া চা বাগান এলাকায়ও সভা করেন। আজ গাবর্ডির সভাসহ সবটি সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ত্রিপুরা মোথা রাজ্যে জাতিগত বিভাজন তৈরির চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি করতে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, একজন নেতা গ্রেটার টিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখাচ্ছেন, যেখানে বাংলাদেশের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ও কক্সবাজার বন্দর অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। এই স্লোগান সম্পূর্ণ অবাস্তব এবং সাধারণ উপজাতি মানুষকে বিভ্রান্ত করার জন্যই দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য সংবিধানের 19(2) ধারার পরিপন্থী, যা বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে। এখনও সময় আছে, এসব বক্তব্যে সতর্ক হওয়া উচিত। এরপর তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্য সরকার এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে এবং এখন পর্যন্ত অনুপ্রবেশ বড় সমস্যা হয়ে দাঁড়ায়নি। তিনি জানান, এ বিষয়ে উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে তুলে ধরে রাজনৈতিক স্বার্থে রাজ্যে জাতিগত বিভাজন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, বলেন তিনি। মুখ্যমন্ত্রী এডিসির বিভিন্ন কেন্দ্রে বিজেপি কর্মী ও সমর্থকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বৃহস্পতিবার বিজেপি বিধায়ক মেনোজ ক্যান্টিডিড এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের হামলা ও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ত্রিপুরা মোথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা বিজেপি ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার সমালোচনা অব্যাহত রেখেছেন। তিনি তার ফেসবুক পোডকাস্টে বলেন, আমাদের চুক্তি ও বোঝাপড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, ডা মানিক সাহার সঙ্গে নয়। আমরা সমস্ত বিষয় কেন্দ্রীয় স্তরে উত্থাপন করব এবং প্রয়োজনে জোট বা মৈত্রী ভেঙে দেওয়ার কথাও বিবেচনা করব। এটাই বলবো যে এখানে যারা এ থানসা করেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, তাদের পেটে কিন্তু লাথি মারা হয়েছে এবং যারা দোকানদার তারা কিন্তু সব থানসার। একটাবার মনে করলো না যে আজকে তাদের রোজগারটা ওরা বন্ধ করেছে। কত আর করবে এরকম করে? মানুষ এই গায়ে জোর দিয়ে ভোট আদায় করতে পারবে না আমি নিশ্চিত। যদিও এখানে যারা দোকানদাররা ছিল, যারা হাট বাজারে আজকে ব্যবসা করছিল, হয়তোবা তাদের মনে মনে একটা ইচ্ছে ছিল যে মোথাকে ভোট দেবে, কিন্তু ওরাই কিন্তু এই ভোটগুলো কিন্তু নষ্ট করলো আমি নিশ্চিত। এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, কারণ ভারতীয় জনতা পার্টি এসব গুন্ডামিতে বিশ্বাস করে না। শান্তির কথা বলে যে শান্তি চাই, কত রকমের অ্যাক্টিং আর অশান্তির বাতাবরণ সারা ত্রিপুরাতে। আমরা 100, আজকে আপনারা সবাই জানেন যে 100% আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি সবসময় ভাবি যে আমি আপনাদেরই একজন। আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি আপনাদেরই, সমস্ত জাতি জনজাতি আমরা সবাই এক। এবং আপনাদের কথা আমরা সবসময় ভাবি, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবেন, আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় জনজাতিদের কথা চিন্তা করেন। আগে কেউ এইভাবে চিন্তা করতেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টিএমসির মতো, আপনারা ওখানেও দেখেছেন একই ঘটনা, খালি কিভাবে ভুল বার্তা দেবে এবং এই ধরনের যে গুন্ডামির যে রাজত্ব তারা কায়েম করতে চায়। বন্ধুগণ, মানুষ বুঝে গেছে চারিদিকে যে অবস্থা। আজকে এই যে এডিসির যে যারা এই টিএমসি যে আমাদের ত্রিপুরা মোথা যে এতদিন ধরে চালাচ্ছে, এখানে কি অবস্থা! লুট, সকাল থেকে রাত্রি পর্যন্ত লুট। মানে যাকে বলে, মানে একটা পয়সা যদি আমরা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ওনাদেরকে দেওয়া হয়, কিভাবে লুট করবে সেভাবে বসে আছে। জনজাতিদের উন্নয়নের কথা ভাবে না, নিজেদের পকেট কিভাবে ভারী করবে সেই দিকেই চিন্তা। বন্ধুগণ, আমি এখানে উনাদের যাকে উনারা সবসময় বলেন যে আমাদের কথা চিন্তা করেন, থানসা বলছেন কি যে ভারতীয় জনতা পার্টির সাথে উনাদের অনেক লিডার নাকি বলেছেন, ভারতীয় জনতা পার্টির সাথে যদি আমরা অ্যালায়েন্স করে আমরা যদি ইলেকশনে না দাঁড়াই তাহলে ফান্ড পাবে না। বলেছে কিনা? ফান্ড পাবে না। কিন্তু কি বলছেন যে না, থানসাদের জন্য আমরা কম্প্রোমাইজ করব না, মাই লাস্ট ফাইট এই তো বলে। তো যদি ফান্ড যদি নাই পেয়ে থাকে, এখন কোথা থেকে ফান্ড আসছে?
এখন তো বিজেপির সাথে নাই, তাহলে কোথার থেকে ফান্ডগুলো পেয়েছে? আমরা সব জানি কোথার থেকে ফান্ড আসছে, আমরা সব খবর আছে। এবং আমরা জানেন, আপনারা সবাই জানেন যে আজকে এখানে যারা উপস্থিত আছেন এই ধরনের কাজের জন্য আমরা কি বললাম যে এডিসির যে 28টা যে আসন আছে, আমরা 28টা আসনেই ভারতীয় জনতা পার্টি এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আপনারা খুশি তো? না এইভাবে বললে হবে না, খুশি? জিতবো আমরা, ভারতীয় জনতা পার্টির সরকার এডিসিতে হবে। মা বোনেরা কিছু চুপ করে আছেন কেন বলুন, জিতবে তো? কিন্তু কি করে জিতবে যদি আপনারা ভোট না দেন? আপনারা তো দেবেনই। সমস্ত জনজাতি যারা আছেন এডিসি সবাইকে গিয়ে বলতে হবে যে আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদের যেন ভোট দেয়। এবং সকাল সকাল গিয়ে নানা রকম পরিকল্পনা করছে কিভাবে ভোট না দেওয়ার। কিন্তু जो डर गया समझो मर गया, ভয়ের কিছু নেই। যারা কাপুরুষ তারাই এই ধরনের কাজ করে। বন্ধুগণ, ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনাদের সাথে সরকার রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, নির্ভয়ে আপনারা ভোট দেবেন। বন্ধুগণ, ঘুম থেকে উঠে সারাক্ষণ ধরে চিন্তা করেন কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়। কি বলছেন যে অমরপুরে বিশ্রামগঞ্জে নাকি এডিসির জায়গা নিয়ে যাচ্ছে নগর পঞ্চায়েতে, অদ্ভুত। এবং মানুষকে বোকা বানাবার জন্য এই কাজগুলো করছেন। আপনারা সবাই জানেন যখন নগর পঞ্চায়েতে এখানে বিশ্রামগঞ্জের অনেকেই আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই আছেন, এক রত্তি জায়গাও আমি যতক্ষণ ধরে আছি মুখ্যমন্ত্রী হিসাবে এবং আমাদের সরকার আছে, এক রত্তি জায়গাও এডিসি থেকে সরবে না কোথাও, এতটুকু আমি বলতে পারি। কিন্তু বিভ্রান্ত করার জন্য এগুলো বলছে। কিভাবে টুপি পরানো যায়, ঠকায়। কি বলছে? ঠকায় ঠকায়। আরে নিজেই ঠকাচ্ছে অন্যদের, খালি ঠকায় ঠকায় ঠকায়, খালি এমন সব কথাবার্তা বলছেন। আর এখন নিজেই অন্যদেরটাই ঠকাচ্ছেন। আর আরেকটা কি বলছেন? রাং রাং। আর এখন কোথার থেকে রাং পাচ্ছেন? কোথার থেকে রাং পাচ্ছেন? প্রশ্নটা করবেন উনাদেরকে প্রশ্নটা করবেন কোথার থেকে রাং পাচ্ছে। কারণ বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এসব টাকা, কোথার থেকে লুট হয়েছে। এগুলোর সব বিচার হবে। আমাদের সরকার খালি গঠন করতে দিন, আর ত্রিপুরার একটা ইতিহাস আপনারা তৈরি করুন। আজকে ত্রিপুরার এই যে বর্তমান যে এখন সন্ধিক্ষণ, আপনারা ত্রিপুরার ইতিহাস গড়বেন। কারণ একটা রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম একটা সরকার গঠন করতে যাচ্ছে। আপনারা দেখবেন ডেভেলপমেন্ট কাকে বলে, এডিসি ডেভেলপমেন্ট কাকে বলে। কারণ আমাদের যিনি নেতৃত্বের, আমাদের যিনি আমাদের সব সময় দেখে রাখেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি কি বলছেন? मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी नहीं खाने दूंगा, मैं चौकीदार हूं। কাজে এইরকম একটা সরকার যখন এডিসিতে হবে, আপনারা ভাবুন যে পয়সাগুলো লুট করে নিয়ে গেছে যখন প্রপারলি সেগুলো ব্যবহার হবে, তখন এডিসি এলাকার মধ্যে কিরকম সুন্দর একটা এডিসি হবে। আপনারা জাস্ট একবার ভাবুন। আপনারা এখন চিন্তা করার বিষয়। এই বিভ্রান্ত করে গায়ের জোর দিয়ে কাউকে ধমকিয়ে চমকিয়ে ওই টিএমসির মতো একই কায়দা চলছে, এইগুলো মানুষ সহ্য করবে না। সমস্ত জায়গায় আমরা 20টা থেকে 21টা জায়গায় আমাদের সরকার এখন চলছে সারা ভারতবর্ষের মধ্যে। আর এখানে তো এডিসি একটা ছোট জায়গা। এটা আপনারা সবাই মিলে যদি আপনারা কাজ করেন নিশ্চয়ই হবে। প্রতিবাদ করতে হবে, ভয় পাবেন না, পুলিশ আছে। আমি বারবার বলছি যে শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হবে। বিভিন্ন জায়গায় গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। এবং আগামী দিনও আমি নির্দেশ দিয়েছি কাউকে ছাড়া হবে না। বন্ধুগণ, কাউকে ছাড়বো না। গুন্ডামি করে রাজনীতি এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে শেষ হয়ে গেছে। স্ক্যামের রাজত্ব। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে রাজনীতির পরিভাষাই পাল্টে দিয়েছেন। বন্ধুগণ, অদ্ভুত আরেকটা কি 123টা বিসি তৈরি করে দিয়েছেন। আইন মানেন না, কানুন মানেন না, কিছু বুঝতেও চেষ্টা করে না। আমি জানি না কতটুকু কি পড়াশোনার কতটুকু জায়গা আছে।
123টা পিসি বানিয়ে দিয়েছেন এবং তার জন্য নোটিফিকেশনও জারি হয়ে গেছিল। আমাদের সরকার থেকে আমরা বারবার বললাম এভাবে হয় না, 123টা বিসি মানে মানুষকে। সুপ্রিম কোর্টে প্রায়ই ঘোরাঘুরি করেন, সুপ্রিম কোর্টে কেস করেছেন যে বিসি ইলেকশন হচ্ছে না, বিসি ইলেকশন হচ্ছে না। আরে আমরা তো তৈরি আছি বিসি ইলেকশন করার জন্য। আমরা যারা রিয়াং শরণার্থীরা আছেন তাদেরকে যাতে ভোটাধিকার প্রয়োগ দেওয়া যায় তার জন্য আমরা সময় চেয়েছি এবং সেইভাবে আমাদের তাদেরকে ভোটাধিকার আমরা দিয়েছি। সময় লাগে কি না এর জন্য? সময় লাগে। যখন করোনা হয়েছিল 2021 আপনারা জানেন কি অবস্থা ছিল, সেই করোনার জন্য বিসি ইলেকশন বিলম্বিত হয়েছে। তাছাড়াও নোটিফিকেশন করবে এই এডিসি, ওনাদেরকে বারবার বলা হয়েছে আপনারা নোটিফিকেশন দিন। তারপর তো যে আমাদের স্টেট ইলেকশন কমিশন সেটা করবে, ওনারা নিজেরাই করেন না। একবার 123টা বিসি বানাচ্ছে। 123টা বিসি বানালে সেটা কি করে করবে? সরকারের সাথে কথা বলতে হবে, কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচার কে ডেভেলপ করবে? সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে আমাদের যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কনকারেন্স থাকবে গায়ের জুড়ে, সব জায়গায় গায়ের জুড়ে গেলেন। সেখানে যখন সুপ্রিম কোর্টে কেস করলেন, যে অ্যাডভোকেটকে ধরেছেন, সেই অ্যাডভোকেট বললেন তাড়াতাড়ি 123টা যে আপনারা করেছেন এটা ক্যান্সেল করুন। আমরা যখন বললাম তখন ক্যান্সেল করেনি, এসে তারপর বাধ্য হয়ে 123টার যে বিসি বানিয়েছিল সেটাকে ক্যান্সেল করেছে। ভুল পথে চলার একটা চেষ্টা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। তারপর কি হলো? সুপ্রিম কোর্টে কি বললেন? যে যদি আমরা বললাম আমাদের সরকার থেকে আমরা বিসি ইলেকশন করার জন্য আমরা তৈরি আছি, কিন্তু আমাদের এডিসি ইলেকশন যেহেতু আছে আমরা সময়ে আমরা এডিসি ইলেকশন করব। সুপ্রিম কোর্ট থেকে বলেছেন যদি আপনারা এডিসি এবং বিসি ইলেকশন একসাথে করতে পারেন আপনারা চিন্তা করতে পারেন যদি এটা সম্ভব হয়, পসিবল কিনা। আমরা বললাম পসিবল। পসিবল এই কারণে, কিন্তু সময় দিতে হবে, এডিসি আবার পিছিয়ে নিতে হবে। এখন এডিসি যদি পিছিয়ে নিয়ে যায় তাহলে তো তাদের শাসনভার চলে যাবে, কারণ 18 তারিখ ওনাদের লাস্ট। আমরা সেটা বললাম যে না, আমরা এডিসি ইলেকশনটা করি। বিসি ইলেকশনের জন্য সুপ্রিম কোর্ট থেকে কি বললেন? যে মনসুনের আগে যখন যেন হয়, কারণ এখানে মনসুন আমরা বললাম অনেক তাড়াতাড়ি শুরু হয়। তারপরে শেষ পর্যন্ত কি বললেন? যে না, বিসি ইলেকশন জুন জুলাইয়ে আমরা এটাকে আবার দেখবো, সেখানে বৃষ্টির অবস্থা কি, তারপর আমরা চিন্তা করব। এই যে খবর তাতে বেরিয়ে বলছে বিসি হাম জিত গে, বিসি হাম জিত গে। সবাই টুপি পরানোর জন্য আবার এই ঠকাইয়ের কারবার আবার শুরু করেছে, কিন্তু জিতে নেই বন্ধুগণ, কিচ্ছুই হয়নি। কারণ জিতার বিষয় না এটা, আমরা বিসি তো আমরাই করতে চাই, আমরা ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আমরা চাই, সমস্ত বিসি আমাদের হোক। বিসি কমিটি ছাড়া কোনো অবস্থায়, কমিটি নেই, সেখান থেকে কি করে আপনার এখান থেকে বিসির যে ইলেকশন 123টা যে আপনার কমিটি বানিয়েছেন সেটা সম্ভব নয়। সেগুলো যখন আমরা বললাম তারপরে এসে বলল জিত গেয়া, ম্যাচ জিত গেয়া। মানুষকে বোকা বানাবার জন্য এই কাজটা করছে। গরিব আমাদের জনজাতি মায়েরা, বোনেরা, ছেলেরা আমরা জানি তারা অত্যন্ত সরলমতি, তাদেরকে বোকা বানানোর একটা কৌশল ইচ্ছা করে খালি থানসা 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 বলে। কিন্তু আমরা থানসা বলতে কি বোঝাই? এখানে তো জনজাতি জনগোষ্ঠী অনেকগুলো আছে, এখানে 19টা জনজাতি গোষ্ঠী আছে। তো জনজাতি গোষ্ঠীর এতগুলোর থাকে, সবাই থানসা হওয়া উচিত। তো সেই জায়গার মধ্যে আপনার থানসা যদি থাকে জনজাতি গোষ্ঠীর, হঠাৎ করে আপনি বাঙালি ফান্ডামেন্টালিস্ট তাদেরকে কেন ঢুকালেন? বাঙালি ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের আপনারা কেন ঢুকালেন? তাহলে থানসাটা কোথায় গেল? যখন যেটা খুশি তাই করেন বন্ধুগণ। এবং এইভাবে ওই যেটা বললাম টিএমসির যেভাবে চলছে, এখানেও টিএমপি একই কায়দায় চলছে, কিন্তু মানুষ ওদের চালাকি ধরে ফেলেছে এখন বন্ধুগণ। আমরা আরেকটা জিনিস এর মধ্যে শুনলাম, আবার আরম্ভ করেছে, কি বলছেন? যে না আমাদের আবার এক্সটেন্ডেড তিপ্রাল্যান্ড চাই, আমাদের গ্রেটার তিপ্রাল্যান্ড চাই। আবার সে একই কথা, গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায়? বাংলাদেশ চলে যাবে। বাংলাদেশের কোথায় যাবেন? সেখানে আমাদের কক্সবাজার, চিটাগাং সেটা দখল করে নেবে। হবে এটা সম্ভব? আরে এটা যদি আজকে এটা বেআইনি, কথাই বলতে পারে না, কারণ একটা রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের এই ধরনের যখনই কথা বলে এটা কিন্তু বেআইনি, এবং আইনি পদক্ষেপও কিন্তু হতে পারে বন্ধুগণ।
কারণ যে একটা যে কোনো রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের তার একটা সুসম্পর্ক থাকে, তার একটা আইনি প্রচেষ্টা আছে। মানুষকে বোকা বানানোর জন্য বলছে কক্সবাজার দখল করে নেবে, এখানে চিটাগাং দখল করে নেবে, হয় এটা কোনোদিন সম্ভব? এই মানুষকে বোকা বানানোর জন্য আবার তিপ্রালেন। এবং এটা অদ্ভুত লাগছে, এখানে হাসনাত এবং নাহিদ মিয়া বাংলাদেশে বলছে নর্থ ইস্ট নাকি বাংলাদেশে নিয়ে যাবে। তো হাসনাত আর যে আপনার নাহিদ মিয়া যা বলছে উনিও সেই একই কথা বলছেন। তো এক একজন এক এক রকম ভাবে বলছেন, মানুষকে বোকা বানানোর জন্য এই কাজগুলো করছেন। বন্ধুগণ, আমি যখন বলি রাজতন্ত্র আর নেই, এখনো সেই রাজতন্ত্রের আবহে এখনো বসবাস করছেন, স্বপ্ন দেখছেন ঘুমিয়ে। আর এখন গণতন্ত্রের যুগ, এই গণতন্ত্রতে মানুষই শেষ কথা বলবে। এবং মানুষ কখন কথা বলবে? গায়ের জোরে হবে না, তলোয়ার দিয়ে কাজ হবে না, সেই বর্ষা দিয়ে কাজ হবে না। তো সেখানে গণতন্ত্র, সেখানে কি হবে? আঙ্গুল দিয়ে ভোটের বাক্সে খালি টিপ দেবে, সাথে সাথে রাজতন্ত্র ঘরের ভিতর ঢুকে যাবে। কাজে এখানে গণতন্ত্র ছাড়া কিচ্ছু হবে না। বন্ধুগণ, আমরা সবাই জানি তিপ্রা অ্যাকর্ড। আমি নিজেই তিপ্রা অ্যাকর্ডের জন্য আমি নিজে এটাকে চেষ্টা করেছি যাতে হয়। আমরা চেয়েছিলাম এদের সাথে থাকার জন্য, একসাথে আমরা চলি, কিন্তু বারবার সামনে বলে একরকম, বাইরে গিয়ে বলে আরেক রকম। অনেকবার টেস্ট করলাম, কিন্তু কোনো অবস্থায় থাকতে চায় না। সবসময় একটা উচ্চ চিন্তা ভাবনা আছেন যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কি বলছেন? আবার আমাদের মুখ্যমন্ত্রী কি হবে? ট্রাইবেল মুখ্যমন্ত্রী হবে। আরে ট্রাইবেল মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়। এখানে ট্রাইবেল মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে হয়েছে, আমাদের এখানে এসসি মুখ্যমন্ত্রী হয়েছে, মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে, বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছে। তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী হয়ে এমনিতেই যে অবস্থা আপনারা দেখিয়েছেন এডিসিতে, যে লুটপাট করেছেন, তাহলে তো যদি মুখ্যমন্ত্রী হন তাহলে এই ত্রিপুরাটাকে বিক্রি করে বাইরে চলে যাবেন। আপনাদের সম্পর্কে মানুষ বুঝে গেছে, এইভাবে রাজনীতি হয় না। মানুষ এখন খালি বসে আছে কবে রেজাল্টটা বেরোবে। 12 তারিখের ইলেকশনের পর আপনারা দেখতে পারবেন যে 28টা, যেটা আমরা বলছিলাম বারবার, আজকে 28টার মধ্যে চারিদিকে যেখানেই যায় এত মানুষ এখন ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস, মোদিজির উপর বিশ্বাস চলে এসেছে। মানুষ, বিশেষ করে জনজাতির যারা ভাই বোনেরা আছেন, তারা বিশ্বাস করছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি, একমাত্র এই পার্টির উপর নির্ভর করে আমাদের সরকার যদি চলে, ট্রান্সপারেন্সির মধ্যে চলবে। এখানে বলা হচ্ছে কি যে আমরা থামসা উদয়পুরের কথা মনে আছে আপনাদের? উদয়পুরে একজন ট্রাইবেল অফিসার ছিলেন, আইএস অফিসার। রাত্রে 10টার সময় উনার কোয়ার্টারে চলে গেছেন দেখা করার জন্য, মনে আছে তো আপনাদের? এবং তার বিরুদ্ধে, এই থামসা অফিসারের বিরুদ্ধে কি বলছেন? তাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আমি বললাম না, ট্রান্সফার আমি করবো না, কারণ অন্যায় আপনি করেছেন, আপনারা করেছেন। রাত্রিবেলায় কেন গেছেন একজন অফিসারের বাড়িতে? আমি নিজে মুখ্যমন্ত্রী হয়ে আমি যাই না, আপনি কেন যাবেন? এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি করিনি। আমি কি করলাম? পরের দিন যখন দেখলাম আন্দোলন, যেহেতু তাকে ট্রান্সফার করতে হবে, তখন ট্রান্সফার কথা মনে হয়নি, তখন চেইন বেঁধে আপনার তালা নিয়ে অফিস তালা দিয়ে দিল, মনে আছে তো? আমি কি করলাম? এসপিকে আমি তখন তার জন্য উনাকে আমি আগরতলায় নিয়ে আসলাম, কিন্তু ওই অফিসারকে আমি বদলি করিনি। বন্ধুগণ, আমি করবও না। এবং পরবর্তী সময়ে যখন নর্মাল প্রসিডিউর হয়েছে 4, 5 মাস, 6 মাস পর, তারপর ট্রান্সফার যেহেতু পদ্ধতি, কিন্তু তাদের কথায় আমি ট্রান্সফার করিনি। এই কথাগুলো বোঝার প্রয়োজন আছে। থানসা বলছে যখন যা খুশি। এখানে একজন আমাদেরই সিও, আমাদেরই অফিসার, তাকে এখন, যে নাকি সিও ছিল এডিসি এলাকায়, তাকে এখন ওনারা নমিনেশন দিয়েছে, বলছেন আইএস অফিসার থানসা, একজন জমাতিয়া সাহেব ওনাকে দিয়েছেন। আমি বললাম উনার সময় যত কেলেঙ্কারি, সব উনার সময় কিন্তু কেলেঙ্কারি হয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার খালি ঘটনা হোক, তারপর যদি প্রমাণ হয় যে উনি লিপ্ত আছেন, তাহলে ছাড়া হবে না। বন্ধুগণ, আমি আপনাদের কথা দিলাম, তাকে ছাড়া হবে না। বন্ধুগণ, আমরা একবার দেখলাম কি কংগ্রেস পার্টি, কংগ্রেসের থেকে পুইলা পার্টি, তারপরে কি করলো উলু পার্টির পর মথা পার্টি, এরপর এখন ওয়ান নর্থ ইস্ট, এরপরে কি পার্টি করবো আমার জানা নেই।
এই যে বিষয়গুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, মানুষকে বলুন। একটা নেতা হতে গেলে যা যা একটা চরিত্রবান ব্যক্তি হওয়া দরকার, মানুষের বিশ্বাসের যা দরকার, এই ধরনের ব্যক্তিত্ব কোথায় নেই। তো আমরাও বিশ্বাস করেছিলাম, কাজে এই জায়গাটা আপনাদের চিন্তা করতে হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কিভাবে প্রেশার আনা যায় সিভিল সোসাইটির, আরেকজন সিভিল সোসাইটির পার্টির তো হিম্মত নেই, যদি ধরা পড়ে যায় তো একজন এমএলএ, এবং সেই এমএলএ সম্পর্কে সবাই জানেন, কি তার ইতিহাস সবাই জানেন, তাকে দিয়ে সিভিল সোসাইটির স্ট্রাইক করালেন, আগরতলার মধ্যে টায়ার ফোড়ালেন, বলে আমাদের অ্যাকর্ড তাড়াতাড়ি তার এটাকে করতে হবে। আর অ্যাকর্ড তো আমরা তৈরি ছিলাম অ্যাকর্ড, কিন্তু অ্যাকর্ডের মধ্যে কি লেখা ছিল যে যেদিন থেকে অ্যাকর্ড হবে তারপর দিন থেকে 6 মাস মিনিমাম কোনো রকম আন্দোলন হবে না, কারোর উপরে আঘাত হানা হবে না, এবং যেদিন অ্যাকর্ড হলো তারপরের দিনই শুরু হয়। তো অ্যাকর্ড তো আপনারা ভাঙলেন, আপনারাই আমাদের জনজাতি যারা আছেন তাদের উপর আক্রমণ আপনারা করছেন, তাহলে অ্যাকর্ডটা কোথার থেকে হবে? তো সেখানে যেদিন স্ট্রাইক করলো, আগের থেকে প্ল্যান যে কিভাবে দাঙ্গা লাগানো যায়, একটা দাঙ্গা পার্টি এখন হয়ে গেছে বন্ধুগণ। সেখানে প্ল্যানিং করে যে এমএলএ মহাশয়, উনার নেতৃত্বে দুপুর 2টো অবধি নানা রকম হইচই জিন্দাবাদ ইত্যাদি করলো, আর ভাবছিল পুলিশ তার উপর আঘাত করবে, আর সেই আঘাতের পরে সারা ত্রিপুরার মধ্যে দাঙ্গা লাগবে, তখন বলবে পুলিশ যেহেতু আক্রমণ করেছে এর জন্য দাঙ্গা। 2টোর সময় বললেন না, আমাদের দিক কিছু করছে না, ওই তৃণমূলের মতোই আমাদের কিছু করছে না। কিরকম? একবার তৃণমূল পার্টি এখানে সবাই এসেছিলেন, আপনারা জানেন, কিছুদিন আগে 4-5 জন লোক নিয়ে এখানে এসেছিলেন। আসার পরে কি আমাদের যে একজন যে মুর্মু জি আছেন এমপি, উনার উপর আঘাত এনেছিল। তো সেখানে তার এই মুর্মুজিকে যেহেতু মারা হয়েছে, সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা এগেইনস্টে গিয়েছিল এই তৃণমূল পার্টি। ত্রিপুরাতে এসেছিলেন কারণ উনাদের যে পার্টি আছে সেখানে কিন্তু এই তৃণমূলের যে পার্টি, সেখানে লোকশূন্য মাঠ একটা পার্টি অফিস। উনারা এসছেন, আসার পর আগরতলা এয়ারপোর্টের মধ্যে বসে গেলেন এবং সমস্ত মিডিয়া ইত্যাদি নিয়ে আসলেন। আমার কাছে খবর আসলো মানুষ উনাদেরকে কোনো গাড়ি দিতে চান না, বলছে আমাদের অটো দিতে হবে। তা আমি বললাম যে আমি যখন খবর পেলাম, আমি বললাম তাড়াতাড়ি ওনারা কি চান বলুন। ওনাদেরকে পুলিশের গাড়ি দিয়ে পার্টি অফিসে গেলেন, পার্টি অফিসে গিয়ে ওনার সাংবাদিক সম্মেলন করলেন, করে ওরা দেখলো যে আমাদের দিকে মারছে না কেউ, কারণ ওরা চাইছিল ওনাদেরকে আঘাত করলে তাহলে সারা অল ইন্ডিয়া মিডিয়ার মধ্যে আসবে যে দেখুন ত্রিপুরাতে গিয়েছিলাম আমাদেরকে মেরেছে। সেদিন যেহেতু মারা হয়নি, তাদের সেদিনেই কিন্তু ফেরত যাওয়ার কথা। পরের দিন ওই দিন থাকলেন, তারপরে কেক কাটলেন, কার জন্মদিন, ওরা তো কাটিংয়ে সবসময় কাটিং করে, তো যাই হোক কেক কাটলেন ওরা, এবং কেক কাটার পরের দিন তারপর দেখলো তারপরেও কেউ মারে না, কেউ ঢিল ছুঁড়ে না, তারপর শেষ পর্যন্ত ওনারা চলে গেলেন। আর আগরতলা শহর থেকে ওনাদেরকে কেউ গাড়িও দিচ্ছিল। আমি বললাম যে বিশালগড় থেকে একটা গাড়ির ব্যবস্থা করুন এবং পয়সাটা আগে নিয়ে নেবেন। তো পয়সাটাও নিয়েছে, সে গাড়ি দিয়ে আগরতলা এয়ারপোর্টে ওনাদের পৌঁছে দিয়েছেন। অর্থাৎ কিছুই হলো না, কোনো চান্সই পেল না কিছু বলার কলকাতায়। ঠিক সেই রকম যখন এখানে এই টায়ার পুরাচ্ছিল, ভাবছিল কিছু একটা করবে, কিন্তু আগের থেকে প্ল্যানিং। আপনারা সবাই জানেন যে তারপরে যখন ওনারা 2টোর সময় ওনারা সেই স্ট্রাইক উইথড্র করলেন, সেই আমাদের কমলপুরের এখানে যে শান্তির বাজার, সেখানে দাঙ্গা লাগিয়ে দিলেন। আপনারা সবাই জানেন এইরকম বাড়িঘর আক্রমণ, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আমি নিজেও সেখানে গেছি, এর আগেও কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল সেই গন্ডা তুইসার মধ্যে, সেখানেও আমি গেছি, যা করার আমরা করেছি। কাজে বন্ধুগণ, ওনারা যেভাবে কাজ করেন তাদের আমরা যে জিতবো, আমাদের জন্য কিন্তু আমরা জিতবো না বন্ধুগণ। আমরা কেন জিতবো বলুন তো? এই 28টা সিটের যে আমরা প্রার্থী দিয়েছি ভারতীয় জনতা, কেন জিতবো আমরা? To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.